দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই। আমি নুসরাত রহমান পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি। আর আজ আলোচনা করব সামাজিক যোগাযোগ মাধ্যম ও মনোজগতে এর প্রভাব নিয়ে। আজ আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদা মহসিনা বুশরা, তিনি একজন সাইকোথেরাপিস্ট। বুশরা, স্বাগতম। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসলে আজকে আমরা কথা বলছি। এই সামাজিক যোগাযোগ মাধ্যম তো আসলে আমাদের বর্তমান জীবনে একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, তাই না? আসলে খুব জরুরি একটা জিনিস, আমাদের খুব সহজ করে দিয়েছে যোগাযোগটা, পৃথিবীটাকে হাতের মুঠোয় এনে দিয়েছে। এর আগে সার্চ ইঞ্জিনগুলো অবশ্যই যেমন হাতের মুঠোয় এনে দিয়েছিল, তেমনি যোগাযোগটাকে হাতের মুঠোয় এনে দিতে পেরেছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তো সেই দিক থেকে আসলে এই যে একটা জিনিস এসে যোগ হলো আমাদের জীবনে, যেটা কমপ্লিটলি ভার্চুয়াল, এটার প্রভাবটা আমাদের জীবনে কেমন পড়ছে? আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের শারীরিক জীবনে এবং মানসিক জীবনে। আমরা যদি পূর্বের জীবনে ফিরে যাই, প্রথম দিকে একদম কেমন ছিল? আমরা হয়তোবা যাতায়াতের জন্য গরুর গাড়ি ব্যবহার করতাম, তারপরে চিঠি পাওয়া যেত হয়তোবা 1 মাস পরে, তাই না? এই যোগাযোগে এটা কিন্তু দেখা যেত কি চিঠিটা পৌঁছাতে পৌঁছাতে বা মানুষ পৌঁছাতে আমার নিকটের মানুষজন হয়তোবা কেউ জীবন থেকে চলে যেত, মারা যেত। তারপরে হচ্ছে কোনো একটা তথ্যের জন্য কিন্তু আমাদের কি হতো, যে তথ্যটা না জানা পর্যন্ত আমরা কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারতাম না, তাই না? অনেক ধরনের বলবো যে কঠিন ছিল, আর লিমিটেশন ছিল এটা। কিন্তু এখন যে জায়গাটায় আমাদের যোগাযোগ কত চমৎকার, খুবই চমৎকার। আমি যে জায়গায়, যেখানে, যে মোমেন্টে থাকি না কেন, আমি মানে শুধু কথা বলতে পারি তা না, আমি কিন্তু চাইলে ওই যে চোখে দেখার যে বিষয়টা, সেটাও কিন্তু পূর্ণ হয়ে যায়, তাই না? এবং আমরা খুব কাছাকাছি মনে করি, অনেক দূরে চলে গেলেও কিন্তু এখন মনে হয় না যে খুব বেশি দূরে থাকে। যে ফিজিক্যাল ইন্টারাকশন যেটা, সেটা হয়তো বা হয় না, কিন্তু তারপরে কিন্তু অত দূরত্ব মনে হয় না। এটা গেল হচ্ছে মানে কি বলে, কাছের মানুষদের সাথে যোগাযোগের বিষয়টা। আর আরেকটু যদি বলি যে প্রফেশনাল ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে মানে আমরা আমাদের যে কোনো একটা মিটিং করার জন্য বা যে কোনো কাজ করার জন্য আমাদের কিন্তু দেখা যেত যে আমাদের ফিজিক্যালি যেতে হতো। এবং যেটা হচ্ছে যে সময়ের একটা ব্যাপার আছে, তারপরে হচ্ছে মানে কিভাবে যাব, সেই চিন্তা একটা ছিল। এখন যেটা হচ্ছে, আমি যদি চাই সময় বাঁচাতে, সেটা আমরা কিন্তু পাচ্ছি। আমরা সেই কাজটা ঘরে বসে কমপ্লিট করতে পারছি। আমরা অনেকেই দেখা যাচ্ছে এখন আসলে আমরা রাতেও অফিস করছি, কেউ হয়তো বা 2টা কাজ একসাথে করছে, 9টা 5টা একটা কাজ করলো, তারপরে রাতের বেলা আরেকটা কাজ করলো, কেউ শুধু রিমোটলি কাজ করছে, বাড়িতে বসে কাজ করছে। এবং বিভিন্ন ধরনের পড়াশোনা যদি বলি, সেটাও কিন্তু খুব সহজ হয়েছে। আমাদেরও যে মনে করো যে ট্রেনিংগুলো আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাস আছে, তারপরে হচ্ছে বিভিন্ন সেক্টরে এখন ক্লাস হচ্ছে খুব সহজে, যে মানুষগুলো শিখতে পেত না। আমি দেখছি যে একদম প্রত্যন্ত অঞ্চলে দেখা যাচ্ছে যে অনলাইনে তারা কিন্তু ক্লাস করছে, শিখছে, জানছে, এবং যেটাকে বলি যে আধুনিকায়ন যদি বলা হয়, সেই জায়গাগুলোতে কিন্তু ওই তথ্যগুলো তাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং সবাইকে চিনছে, তাই না? আগে দেখা যেত যার বাড়িতে টিভি আছে সে শুধু বুঝতে পারবে, সে শুধু দেখতে পারবে ওই মানুষগুলাকে, কিন্তু এখন আমি চাইলে সেটা কিন্তু সম্ভব। এটা হচ্ছে মানে ইতিবাচক দিক আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে, চমৎকার ইতিবাচক দিক। তো সেটা আমাদেরকে অনেক স্যাটিসফাইড করে, আমাদের জীবনে অনেক সন্তুষ্টি এনে দেয়, আমাদের মনে হয় যে মানুষগুলো অনেক কাছাকাছি আছে। আচ্ছা, তো এর নেতিবাচক দিক কি কি আছে? নেতিবাচক যদি বলি, নেতিবাচকের প্রভাবটা যেটা আর কি আমরা বলছিলাম, যে প্রভাব যদি বলি,
হ্যাঁ, দুইভাবে তো পড়ে। তো নেতিবাচকের ওই জায়গাটা হচ্ছে আমাদের সাথে মানে কি আমার যে কাছে যে মানুষটা থাকে সেই মানুষটার সাথে আমার কথা হয় না। অনেক অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখছি যারা আমরা আসলে এই প্রফেশনে আছি যেটা দেখছি যে ফ্যামিলির ভিতরে যে আমরা 5টা মানুষ আছি এই 5টা মানুষের সাথে কথা হয় না। আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে বেড়াতে যাওয়ার পরে হয়তো বা বলছে যে চলো আমরা হ্যাঁ একটু হ্যাং আউটে যাই, কিন্তু ওখানে যাওয়ার পরে আমার হাতে কিন্তু আসলে একটা ডিভাইস থাকছে। আচ্ছা হ্যাঁ, আমরা খেলছি, তারপর হচ্ছে পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে কি সরাসরি খেলছি না, আমরা ওই ডিভাইসের মাধ্যমে খেলছি। তো তাতে কি হচ্ছে আমরা একজন একজনকে চিনছি না, জানছি না। যাতে হোক মানে আমার সন্তান কখন বাড়িতে আসতেছে, আমার বাবা কেমন আছে, হয়তো বা পাশেই ঘরেই বাবা অসুস্থ, হ্যাঁ দেখা যাচ্ছে আমরা চ্যাট করছি যে হ্যাঁ আচ্ছা দেখি ঠিক আছে কেমন হচ্ছে, যে বাবা বা মানে আমার সামনাসামনি কথা বলার বদলে আমরা হ্যাঁ ডিভাইসের থ্রুতে কথা হ্যাঁ বলছি, হ্যাঁ এটা হচ্ছে একটা মানে অথচ একই বাসায় একই বাসায় আছি। তারপরে যদি বলি যে হ্যাঁ অনেক কিছু যেমন সহজলভ্য হয়েছে পজিটিভ জিনিস, তেমনি আসলে নেগেটিভ কিছু অ্যাক্সেসগুলোও কিন্তু আমরা ব্যবহার করছি। যেটা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, টিনেজারদের ক্ষেত্রে, বলবো না যে বয়স্কদের ক্ষেত্রে হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। আমরা আসলে যেটা চাইতাম না, হ্যাঁ যে ধরনের জিনিসপত্র দেখতে চাইতাম না, যে ধরনের জিনিসপত্র শুনতে চাইতাম না, সেটা কিন্তু আমরা খুব সহজেই দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। আর আমাদের হচ্ছে নেগেটিভ জিনিসের প্রতি আকর্ষণটা তো একটু বেশিই থাকে, তাই না? তখন দেখা যায় আমরা সেটা ডিভাইসের মাধ্যমে দেখছি, ডিভাইসের মাধ্যমেই কিন্তু আমরা একজনের সাথে সেটা আরেকজনের সাথে কিন্তু আমরা সেইভাবে অ্যাক্সেসটা করছি, শেয়ার করছি। তো এটা অনেকটা আসলে অনেক বলবো যে অনেক নেগেটিভের দিকে চলে যাচ্ছে। এবং কি বলে এটাকে, গ্রুপ তৈরি হচ্ছে, তারপরে হচ্ছে যে লিঙ্কগুলো খুব দ্রুত হচ্ছে। এখন আমি যদি মানে ফেসবুক বা যে কোনো স্ক্রল করি তখনই আমি কি দেখছি যে কাউকে না কাউকে মারছে, মানে সুইসাইড করছে, দেখা যাচ্ছে সেটা ভিডিওতে এসে মানে লাইভে এসে করছে। যে কোনো কাজ যেটা আমাদের আসলে এটা করার নয়, হ্যাঁ আমরা কিন্তু সেই কাজগুলো করছি এবং পাবলিকলি করছি, যখন আমি লাইভে এসে সেটা করছি আমি সেটা পাবলিকলি করছি। তো পাবলিকলি যখন করছি, যারা দেখছি আমরা তো সবাই এক মন নিয়ে দেখছি না। আর নেগেটিভ জিনিস আসলে আমাকে এফেক্ট করে না, তাকে এফেক্ট করে না, বিষয়টা তো তা না। হয়তো বা আমাকে করছে না, কিন্তু অনেককেই করছে। এবং আমি দেখছি ইদানিং যে আমার মধ্যেই আতঙ্ক লেগেছে, সে যে ইদানিং যেটা খুব প্রচার হচ্ছে যে কোনো জায়গায় ছিনতাই হচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে মানে কোনো সময় নাই, অসময় নাই, দেখা যাচ্ছে যে মানে থ্রেট দিল এবং ওখান থেকে উঠায় নিয়ে চলে গেল। তো তার মানে বলতে চাইছো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তথ্যের অবাধ বিচরণ, হ্যাঁ এত দ্রুত তথ্য ছড়িয়ে যাচ্ছে যেটা এত দ্রুত না হলেও হয়তো চলতো। আচ্ছা, সেটা আসলে আমাদের মনে কি ধরনের আমাদের অনুভূতি তৈরি করে, প্রভাবটা কি পড়ে? হ্যাঁ, মনে প্রভাবটা পড়ে যদি ওটা হচ্ছে নিউজটার উপর ডিপেন্ড করে। সর্বোপরি আমি যদি বলি যে হ্যাঁ একটা চাপ পড়ে যে আচ্ছা আমি বের হব, আমি নিজের কথাই যদি বলি, আমি সন্ধ্যার দিকে বের হতে যাব, তখন মনে হয় কি আমি বের হব, আমার ছিনতাই হতে পারে, বা আমি রিস্কে আছি কিনা আমি তো জানি না, হ্যাঁ তারপর এগুলো যখন দেখি তখন হতাশ লাগে, আসলে ভীষণভাবে হতাশ লাগে। হ্যাঁ হতাশ লাগে, তারপরে ভয় লাগে, আতঙ্ক লাগে, তাই না? এবং মনে হয় না যে কাজগুলো আমি মানে উৎফুল্লভাবে করছি, মনে হলো যে সন্ধ্যার সময় আমি এক কাপ চা খেতে যাব, কফি খেতে যাব, কিন্তু আমার মধ্যে কিন্তু এখন মনে হচ্ছে না। সেই অনেক আগে যখন মা খালারা বলতেন যে সন্ধ্যার পরে বাইরে যাওয়া যাবে না, তো সেই কথাটা এখন হ্যাঁ মনে পড়ছে যে এখন এরকম সিচুয়েশন হয়ে গেছে যে হ্যাঁ
আসলে সন্ধ্যার পরে বাইরে যেতে হলে মানে নিজেকে থমকাতে হয় যে আমি যে যাচ্ছি। খবরগুলো আসলে আমাদের জন্য হেল্পফুল, কিন্তু এমনভাবে আমাদের মানে এত প্রচার হয় যে সেগুলো একটা আতঙ্ক তৈরি করে এবং আমাদের স্বাভাবিক জীবনযাপনে তখন সেটা বাধা তৈরি করে। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসি। আমি একটু জানতে চাইবো যে শিশুদের মনে কিভাবে এর প্রভাবটা পড়ে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাইয়ে কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মনোজগতের প্রভাব নিয়ে মাহমুদা মুহসিনা বুশরার সাথে। বুশরা, আমরা যেখানটায় ছিলাম যে শিশুরা আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কিভাবে প্রভাবিত হয়। শিশুদের কথা যদি বলি, শিশুদের মনটা তো খুব সফট থাকে, তাই না? কাদামাটির মতো থাকে। ওরা যা দেখে তারা কিন্তু তা শিখে। তার আগে হচ্ছে যখন দেখছে তখন তারা ভয় পাচ্ছে, আতঙ্কগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তাদের মধ্যে থেকে তারা কিন্তু টেকনিক শিখছে এবং এই যে ধরনের যে ঘটনাগুলো বললাম, তারা কিন্তু যে আমরা কিন্তু বাচ্চাদের খেলতে দেখি না, বন্দুক নিয়ে খেলতে দেখি। তারপরে হচ্ছে যখন এই যে এরকম করে বাচ্চাদেরকে খেলতে কিন্তু দেখা যায় যে আমি আসছি, এসে তোমার কাছ থেকে এটা নিয়ে চলে গেলাম, মানে ওই রোল প্লেটা তারা করছে। এটা হচ্ছে এই জায়গা থেকে। আরেকটা হচ্ছে যে ডিভাইসের প্রতি যে মানে ওরা যখন অ্যাগ্রেশন দেখে এইসব মিডিয়াতে যখন দেখে তখন সেটা নিজেদের জীবনে ওরা কপি করে অ্যাপ্লাই করতে চায়। হ্যাঁ, ওরা ওদের মতো করে করে এবং তারা এটা একটা টেকনিক হিসাবে নিয়েও নিচ্ছে যে কোপিং মেকানিজম। আমাকে যদি কেউ কিছু না দেয় তাহলে আমি এইভাবে এই টেকনিকটা ইউজ করতে পারি। হ্যাঁ, এইভাবে আমি দেখতে পারি, তাই না? আর তারপরে যেটা হচ্ছে যে আমরা অনেক কিছুর অ্যাক্সেস যেটা আছে, হ্যাঁ, আমার হাতে যখন ডিভাইস থাকছে তখন আমি কিন্তু অনেক কিছু দেখছি। অনেক গেমস আছে যেটা আসলে বাচ্চাদের জন্য না, বলে যে এটা 18+, কিন্তু আসলে অনেকের হাতে কিন্তু চলে আসে বিষয়গুলো। তখন ওই গেমসগুলো যেমন তাদের জন্য অনেক ক্ষতিকর। সেটা তাদের মেধার বিকাশের ক্ষেত্রে যেরকম বাধাগ্রস্ত হচ্ছে, তেমনিভাবে কিন্তু তারা বিভিন্ন ইনফরমেশন পাওয়ার কারণে দেখা যাচ্ছে তারা কনফিউশন হয়ে যাচ্ছে যে আসলে বিষয়টা কি। বাসায় এক ধরনের প্র্যাকটিস হচ্ছে, আমি মিডিয়াতে দেখছি এক ধরনের প্র্যাকটিস, এবং আমার বন্ধুরা করছে আরেক ধরনের প্র্যাকটিস, বন্ধুরা বলছে আরেক ধরনের কথা। আমি রিসেন্টলি আমি যদি একটা এক্সাম্পল বলি যে সিগারেট খাওয়া, এখন আমরা ভেপ নেই। হ্যাঁ, তো যেহেতু স্মেল আছে, ওটাতে সুন্দর স্মেল থাকার কারণে দেখা যাচ্ছে বাচ্চারা ওটা না, ওদের ব্যাগে না থাকলে তাদেরকে স্মার্ট মনে হয় না। অনেক ক্ষেত্রে বলছি, আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু দেখা যাচ্ছে যে জিজ্ঞেস করার ফলে যে না, এটা তো কিছু না, তেমন আমাদেরকে ক্ষতি করছে না যেহেতু সেহেতু আমি করতেই পারি। কিভাবে জানো? হ্যাঁ, মনে হয়। কিভাবে জানো? আমি লিঙ্কটা বলতে চাচ্ছিলাম যে কিভাবে জানো, আমি গুগল করে দেখেছি। হ্যাঁ, গুগল করে দেখেছি, ওখানে এটার কোনো ধরনের ওই সিগারেটের মতো ক্ষতি নাই। কিন্তু আসলে ক্ষতি নাই, কিন্তু আমি এটা সরাসরি সামনে বসে কেন খাচ্ছি না? আমি এটাকে কেন তাহলে লুকাচ্ছি? এই যে আমাদের মেসেজ দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, তো তারাই হয়তো আমাকে বলছে যে হচ্ছে দেখেন আপু, যে যদি এটা নিষিদ্ধ হয় তাহলে তো অনেক বছর ধরে চলতেছে যে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের কারণ, কিন্তু তাহলে এটা বন্ধ হচ্ছে না কেন? সারা জীবন এত বছর ধরে এটা হচ্ছে না, তার মানে আসলে এটা কোনো ধরনের ক্ষতি করে কি না? করে তো না, তাই না? আর এটাও তাদের মনে হয়, এটা তাদের মনে মানে তাদের কাছে প্রশ্ন অ্যাকচুয়ালি এই যারা কোনো ধরনের নেশার সাথে থাকে তাদের সেই নেশার সপক্ষে অনেক জাস্টিফিকেশন থাকে, অবশ্যই, এবং এগুলো সেই জাস্টিফিকেশনের পার্ট। হ্যাঁ, এবং তারা আরেকটা প্রশ্নে আমি আসতে চাই, যেহেতু এই নেশার ব্যাপারটা চলেই আসলো, এই যে তোমার কাছে কি মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই আসক্তি বিস্তারের ক্ষেত্রে একটা কোনো ভূমিকা আছে? বিস্তারের ভূমিকা মানে হচ্ছে কি, খুব সহজে পাওয়া যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আগে যেরকম একটু দেরি হতো যে অমুক জায়গায় যেতে হবে, এই করতে হবে, আমরা কিন্তু খুব দ্রুত এটাকে ছড়াই দিতে পারছি যে অমুক জায়গায় আছে, একটা গ্রুপ করে ফেলি আমরা, যে যারা আমরা যেরকম যে কোনো প্রোগ্রাম করার আগে বলি যে আচ্ছা ঠিক আছে একটা গ্রুপ করি আমরা, যেন যোগাযোগটা সহজ হয়।
তাদের কিন্তু এরকম গ্রুপ আছে, তারা এই গ্রুপটা করছে। আর হচ্ছে যে কি না পাওয়া যায় সার্চ করলে, কোন জায়গায় কি পাওয়া যায় এটাও কিন্তু আমরা জানতে পারি। আর এই বিষয়গুলো তো হচ্ছে খুব দ্রুত তাদের কাছে পৌঁছায় এবং এটা সহজলভ্য হয়ে গেছে অনেক বেশি। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এটার প্রচারটা বরং বেশি হচ্ছে, বেড়ে গেছে, এবং সেটা পাওয়াটা অনেক সহজলভ্যতার জায়গাটাও তুমি বলছো যেটা ওটাও বেশি হয়ে গেছে এখন। তো এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা বড় নেতিবাচক ভূমিকা তাহলে আছে। এবং একটা যে ইথিক্যাল যে একটা পার্ট আছে আমাদের, তখন আর এটা থাকে না। হ্যাঁ, থাকে না মানে হচ্ছে যে আমি মানে এটা যদি এটা সত্যিই হইতো, ওদের মধ্যে আসলে মিসকনসেপশনে কিন্তু থাকে যে এটা যদি সত্যিই হইতো, এর কোনো ক্ষতিকারক, তাহলে কিন্তু এটা এত সহজে পাওয়া যেত না। ওদের কাছ থেকে যাদের মানে অ্যাডিকশনে যারা আছে তাদের সাথে যখন কাজ করা হয় তখন তারা বলে যে আপু না, আমি কিন্তু ম্যানেজ করে খেতে পারি, ওই গ্রুপটাতে এই ম্যানেজেবল এতটুকুন করে একটা ইয়াবা দেখা যাচ্ছে, একটা ইয়াবা মনে করেন যে ছোট্ট একটা ট্যাবলেট, এটাকে গুঁড়ো করে দেখা যাচ্ছে তারা নাকি 5টা বানায়। যে 5টা যদি বানায় তার মানে তাই সেখানে পরিমাণ কম, কিন্তু তারা যে পজিটিভ সাইডটা দেখায় যে এখানে আসলে আমরা আমাদের এটা খাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের উদ্যমতা বাড়ছে, মানে পজিটিভ যুক্তি এবং হচ্ছে কি বলে এই গ্রুপটাতে ওরা এইটুকু নেয় না, ওরা ওখানে খেলে পরে ওরা আসলে ড্রাঙ্ক হয় না। এই জাস্টিফিকেশনগুলো তাদের কাছে যেগুলো অ্যাকচুয়ালি যৌক্তিক না, যেগুলো খুবই অযৌক্তিক, কিন্তু তাদের কাছে এটা জাস্টিফিকেশন, কারণ তারা এই নেশাটা ব্যবহার করছে। সাধারণতই সব নেশার ক্ষেত্রে যে নেশায় থাকে সে তার সপক্ষে অনেক যুক্তি বলে, যেগুলো সত্যিকার অর্থে যুক্তি না। তো আমরা যদি আবার একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসি, অনেক ক্ষেত্রে একটা যে ফোমো বলে একটা টার্ম এখন শোনা যায়, ফিয়ার অফ মিসিং, এই সামাজিক যোগাযোগের কারণেই কিন্তু সেই জায়গাটা অনেকটা এসেছে, যেতে পারছে, যোগাযোগটা বেড়ে গেছে। হ্যাঁ, তো এই ফোমোর জায়গাটা নিয়ে যদি একটু বলো যে ফিয়ার অফ মিসিং বলে, এই যে আমি কিছু দেখছি অন্যের জীবনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি মিস করে ফেলছি, আমি তখন সেই জায়গাটা নিয়ে খুব হতাশ হচ্ছি, এই জায়গাটা নিয়ে যদি এটা অনেক বেশি হচ্ছে। আমি এগুলো তো আছে, তারপরে সবচেয়ে বেশি হচ্ছে যে আমরা যেহেতু নিজেকে যত বেশি প্রচার করছি, আমি এখন বলবো না সবকিছু ফেক, কিছু কিছু জিনিস আছে আমরা সামনে যেটা দেখি আমাদের মনে জাগে যে ইস, আমি যদি ওইখানে যেতে পারতাম, বা ওদের সম্পর্কটা কত সুন্দর, বা এই রেস্টুরেন্টে যত ভালো রেস্টুরেন্টে যাবে, যত ভালো জায়গায় বেড়াতে যাবে, এটা হচ্ছে তত বেশি সে হাইলাইটেড হবে, এবং ভেতরে ফিল হয় কি অ্যাকসেপ্টেড ফিল হয়, তো যে কাউন্টেড ফিল হয় যে আমিও আসলে করতে পারছি। এই যে একটা কম্পিটিশন, এবং এই কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে, এবং তাতে হচ্ছে সেখানে আমি ঘুরে ফিরে আসি সম্পর্কের কাছে, কারণ হচ্ছে যখন কম্পিটিশনটা হচ্ছে এখানে যাওয়ার জন্য, এই ধরনের অ্যাক্সেসটা পাওয়ার জন্য আমি তখন কি হচ্ছে, আমার সঙ্গীর সাথে কিন্তু কি করছি, ঝগড়া করছি যে ও তো আমার বার্থডেতে উইশ করলো না, ওরা তো অনেক সারপ্রাইজ করে, আমি তো দেখি অনেক কিছু করে, এই যে আমার বার্থডেতে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস পর্যন্ত দিল না। আমি একজন ক্লায়েন্টকে দেখছিলাম সেদিন, বলে যে আমি অপেক্ষা করেছিলাম সে একটা স্ট্যাটাস দিবে, সে তো কবিতা লেখে, আমাকে নিয়ে কেন একটা কবিতা লিখলো না, কিন্তু তাকে নিয়ে সে একটা কবিতা লিখেছিল। তারপরে হচ্ছে যে হ্যাঁ, তারপরে আমি ড্রেস আপের কথাও বলবো, যে অনেক চাকচিক্য থাকছে। যখন আমরা আমাদের যে সাইকোলজিক্যালি যদি দেখি, যখন আমরা আসলে অন্যের দিকে তাকিয়ে থাকি, যে ওর মতো হতে চেষ্টা করি, ওর মতো সুখ পেতে ইচ্ছা করে, তখন কিন্তু আমার যে জায়গাটা, আমার যে অস্তিত্ব, এই জায়গাগুলো কিন্তু আমাদের মিসিং থাকে, হারিয়ে ফেলি। এবং আরেকটা ছোট্ট বিরতির সময় হয়ে এলো, আসলে আমরা এই বিষয়টা নিয়ে আবার বিরতির পরে আলাপ করব। দর্শক সঙ্গে থাকবেন আশা করি, আরেকটা বিরতি নিচ্ছি। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে মাহমুদা মহসিনা বুশরার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মনোজগতের প্রভাব নিয়ে। বুশরা, তো আমরা যে জায়গাটিতে ছিলাম, যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে দেখি, অনেক নিউজ ফিডে আমাদের অনেক কিছু আসে, এবং যখন আমরা অন্যদেরকে দেখি যে
অমুক একটা ভালো কিছু করছে, অমুক তার জীবনের একটা সুন্দর মুহূর্ত শেয়ার করছে, তখন এটা অনেকেরই ক্ষেত্রে দেখা যায় যেটা তুমি বলছিলে যে তার ভেতরে একটা হতাশা তৈরি হয় যে আহা আমার জীবনে তো এরকম হচ্ছে না, এবং সেটা নিয়ে সম্পর্কের উপরে একটা খুব বড় প্রভাব পড়ে। তো এই জায়গাটা নিয়ে তুমি বলছিলে। এই জায়গাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তখন ওই যে বলছিলাম যে আমি আমার অস্তিত্ব, আমার অবস্থান, আমার আশেপাশের যারা আছে তাদেরকে আমি কিন্তু ভুলে যাই। আমি মানে এখানেই তো তুলনাটা আসে যে আমি যদি তার মতো হতে পারতাম, আমি যদি তার জায়গাটায় থাকতাম, আমি যদি এরকম একজনকে পেতাম, তখন আমার মধ্যে কি, আমার তখন নাই 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 কথাটা আসে। সমস্ত না পাওয়াগুলোই আমার তখন আমার মাঝে চলে আসে যে আমার অনেক কিছুই নাই, আমার অনেক কিছুই নাই, হতে পারতাম যদি, হতে পারতো যদি, এইগুলো ভেতরে খেলা করে। তো তখন দেখা যায় হতাশা, হ্যাঁ হতাশাটাই মূলত এখানে চলে আসে যে হ্যাঁ আমি আসলে কিছুই পেলাম না জীবনের এই জায়গায় এসে, আমার তো এইটা নাই, ওটা নাই, ওইভাবে নাই, এভাবে সম্পর্কটা না। হ্যাঁ, তো ওই জায়গাটাতে ভীষণভাবে হতাশ হয়ে যায় আমরা। তো হতাশ হয়ে যায় যেহেতু আমি আমাকেও দেখতে পাই না, তখন আমার যে নিজের যে আমার কি আছে, আমার অনেক কিছু আছে, ওই থাকার জায়গাটা আমি তখন ভুলে যাই। তো আমি যা দর্শক যারা দেখছেন আমি সেটা বলবো যে আমি আসলে যাদেরকে দেখছি, ওই যে বলছিলাম সব মিথ্যে তা না, সব ফেক তা না, কিন্তু ওনারা ওনাদের লাইফে এটা করছে। আমি কিন্তু চাইলে ওদের মতো না, আমি যদি ব্যাক করি আমার লাইফে আমার কি আছে, আমার কি আছে এবং আমার রিসোর্সগুলো কোথায় আছে, আমার হাজব্যান্ডের আমার কি ভালো লাগে, আমি আমার হাজব্যান্ডকে বলতে পারি যে হচ্ছে হ্যাঁ ওর এতটুকু এতটুকু দেওয়ার ক্ষমতা আছে। হ্যাঁ, যদি নাও থাকে আমি বলতে পারি যে হচ্ছে আমি এই জিনিসগুলো চাচ্ছি, অবশ্যই সেটা বলবো না যে আমি যদি আমার কি বলে এটাকে আর্থিক সক্ষমতা, সক্ষমতার বাইরে যে কিছু হয় না। তো ওই সক্ষমতাটাকে যদি আমরা আসলে ফোকাস দেই, সেখানে অর্থনৈতিক হতে পারে সম্পর্কের জায়গা, যে অনেকে যেরকম বলে যে এই যে ভালোবাসা প্রকাশের জায়গাটা পাচ্ছে না। হ্যাঁ, উনি হয়তো বা ভালোবাসা অনেক ভালোবাসেন, কিন্তু প্রকাশ করার ক্ষেত্রে হয়তো বা ওনার লিমিটেশন আছে। তখন কিন্তু আমরা সেটা বুঝতে পারি না যে ভালোবাসি, এটা ওরা বলে কিন্তু আমি তো কখনো শুনি না। আমি বলবো যদি কখনো না শুনেন, আপনি শুনতে চান, জিজ্ঞেস করেন, আপনি নিজে থেকে বলেন, আপনি নিজে আপনার জীবনের যে মুহূর্তগুলো আছে সেই মুহূর্তগুলো আপনি আপনার মতো করে দেখার চেষ্টা করা, বানিয়ে নেওয়া। আমার আজকে দেখা যাচ্ছে যে আমি একটু বের হতে ইচ্ছা করছি, আমি হয়তো ওই রেস্টুরেন্টটাতে যেতে পারবো না, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটু অন্যভাবে এটাকে কি করা যেতে পারে যেটা হচ্ছে আমার সক্ষমতার মধ্যে পড়ে, আয়ত্তের মধ্যে পড়ে, সেটা করা যেতে পারে। এবং এটার সাথে সাথে কিন্তু আসলে বাচ্চাদের কথাও আমি বলবো যে বাচ্চারাও কিন্তু এই জায়গাটা দেখে যে ওরা ওই মাঠে খেলছে, মাঠে তো না রেস্টুরেন্টে যাচ্ছে। এখন আমরা মাঠে যাই না, খুব কমই আমরা মাঠে যাই, কিন্তু এই প্রভাবটা ভীষণ পড়ে এবং ওরা আসলে ডিফারেন্সিয়েশন করতে পারে না যে ওরা পারছে আর আমি কেন পারছি না, কাজে আমিও পারতেই পারি, এটা বাচ্চাদের ভীষণ ভাবে মনে হয়। বড়দের তো মনে হয়, কিন্তু বাচ্চাদের আসলে ওই ম্যাচুরিটিটা তখনও হয় না, ওরা কিন্তু তখন ভীষণ সাফার করে। এটাই মানে হচ্ছে বড়রা আমরা যদি সাফার করতে পারি, সেখানে তো বাচ্চা, আমরা একটু যদি বাচ্চাদের প্রতি সেই জায়গাটায় যদি একটু সহানুভূতিশীল জায়গা থেকে দেখি যে আমি যেটা পারছি না, এটা আমি তাকে যদি বুঝিয়ে বলতে পারি যে বাবা এটা আমার পক্ষে সম্ভব না, বা আমি এতটুকু তোমাকে দিতে পারবো, আমার এটা সক্ষমতার মধ্যে আছে, তুমি কি করতে চাও তার মধ্যে থেকে তাকে অপশন দাও, তার সাথে আলোচনা করা। আমরা অনেক সময় একটা বিষয়ে থাকে কি নিজেদের মধ্যে হতাশা কাজ করে, তখন ভেতরে কিন্তু আমাদের অনেক আসলে রাগটাও বের হয়ে আসে। আমি যে আমার সন্তানের সাথে সুন্দর করে গুছিয়ে কথা বলবো, যে আপা তখন আর ধৈর্য থাকে না, হাত তুলে ফেলি, তো হচ্ছে খুব স্বাভাবিক, তাই না? তো ওই জায়গাটাই আমি বলবো যে নিজের জায়গাটাকে একটু কেয়ার করে তারপরে আমি বাচ্চার সাথে কথা বলতে পারি, আর বাচ্চারা মতামত কিন্তু ভালোই দেয়, খুবই সুন্দরভাবে দেয় এবং বুঝিয়ে বললেও আসলে বোঝে। একটা মূল জায়গায় সমস্যা হয় কি জানো, যে অভিভাবক যারা আছেন
এই যে বাচ্চাটি যখন কোনো কিছু চাইছে যেটা আসলে সক্ষমতার বাইরে, অভিভাবকদের ভেতরেও একটা অনুভূতি তৈরি হয় যে আমি আসলে পারছি না, আমি যে পারি না সেটা নিয়ে তিনি যথেষ্ট কুণ্ঠিত বোধ করেন, নিজেকে খুব ছোট মনে করতে থাকেন, তার ভেতরে খুব ইনফেরিয়রিটি কাজ করে, যে কারণে তিনি আসলে বাচ্চাকে যে বুঝিয়ে বলবেন যে বাবা আমি আসলে এটার জন্য সক্ষম না, সেটা তিনি প্রকাশ করতে পারেন না, কারণ তিনি নিজের কাছে অনেক বেশি হীনবোধ করতে থাকেন। হ্যাঁ, হীনমন্যতা বড় জায়গা। এই যে আমি বাবা কিন্তু আমি কেন পারছি না, হ্যাঁ এই যে আমার এটা খুবই স্বাভাবিক থাকতেই পারে, প্রত্যেকেই প্রত্যেক জায়গায় সক্ষম হবেন এটা তো কোনো লেখা নেই না। সুন্দর একটা কথা বলেছে যে বাবা হীনমন্যতায় ভোগে, তখন কিন্তু বাবাদের বা মাদেরও দেখা যায় অনৈতিক কোনো পথ অবলম্বন করতে ইচ্ছা করে তাদের সন্তানের চাহিদা মেটানোর জন্য। তো মানে এই যে নিজেকে তাকানোর ক্ষেত্রে আমি বলবো যে আমার যা আছে এটা নিয়ে আমি সন্তানের কাছে প্রেজেন্ট করি, ওটা আপনার মানে আমি বলবো যে ওটা আপনার অক্ষমতা না, আপনি বলতে পারছেন এটা হচ্ছে আপনার সক্ষমতা, এটা হচ্ছে আপনার সেলফ রেসপেক্ট। এবং বাচ্চাকেও সেই জায়গাটা থেকে বলা যে তুমিও তোমার জায়গা থেকে এইটা এরকম হলে পরে এটা আসলে সেলফ রেসপেক্ট আসলে থাকে না, এবং সেটা কিন্তু তার শক্তিও বটে। এটি সেই অভিভাবকের শক্তি, তিনি সেই শক্তি নিয়ে বাচ্চাটির সাথে যখন সততার সঙ্গে এই কনফেসগুলো করছেন, বাচ্চাটির সেখান থেকে শেখার অনেক বড় জায়গা আছে। সে ভালো যে একটা চমৎকার একটা জিনিস শিখছে সেটা হচ্ছে যে সে মানে আসলে খাপ খাওয়াইতে পারছে যে এই সিচুয়েশন হলে পরে আমি কিভাবে আসলে খাপ খাওয়াবো, আমার এরকম নাই হতে পারে, আমি নাই পেতে পারি এবং সেটা একটা বাস্তবতা, সেই বাস্তবতাটা নিয়ে আমি সুন্দর একটা জীবন যাপন করতে পারি, এমন না যে তা নিয়ে আমাকে অত্যন্ত হতাশ হয়ে থাকতে হবে। তো এবার আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যে হয়তো উত্তরটা বড় হবে, যে সামাজিক যোগাযোগ মাধ্যম তাহলে আমরা খুব ইতিবাচকভাবে কিভাবে ব্যবহার করতে পারি? খুবই ইতিবাচকভাবে ব্যবহার করতে হলে যে আসলে আমাকে আগে নিতে হবে, আমাকে আগে চিন্তা করা যে আমি দেখছি আমার ভালো লাগার জন্য যদি দেখি ইটস ওকে, কারণ প্রচুর রিলস আছে যে আমরা দেখছি মজা পাচ্ছি, কিন্তু এইটা যখন আমাকে মানসিকভাবে আঘাত করছে, হ্যাঁ আমার মধ্যে হতাশা তৈরি করছে, আমাকে কষ্ট লাগা দিচ্ছে, ভয় লাগা দিচ্ছে, আতঙ্ক বোধ করছি আমি, তখন আমি আসলে একটু সচেতন হব যে এই জায়গাগুলোতে যেহেতু হচ্ছে একটা দুর্ঘটনা ঘটছে, আমি সেটা থেকে আমি নিজেকে সাবধান করতে পারি, এবং হচ্ছে আমি আমার অবস্থানটা দেখতে পারি, আমি আমার স্কিলগুলো দেখতে পারি কি হচ্ছে আসলে। যদি এই ধরনের কিছু ফেস করি, আমি নিজে ম্যানেজ করতে না পারি, তাহলে অবশ্যই প্রফেশনাল কারো কাছে যেতে হবে আসলে ওই জায়গাটায় সমাধানের জন্য। ওই আরেকটা জিনিস যে তুমি এনেছো ওটা খুব চমৎকার, যে আসলে বাড়িতে বসেও হয়তো 4-5 মানুষ আমরা সামনাসামনি কথা বলছি না, এটা আমরা হয়তো দেখা যাচ্ছে এক রুম থেকে আরেক রুমে আমরা মেসেঞ্জারে মেসেজ পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছি, এই জায়গাগুলোতে আসলে কি করা উচিত? এই জায়গাটা যেটা করা যেতে পারে আসলে টাইম বেঁধে দেওয়া যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে একটা বড় জিনিস কি মানে আমি যা করি বাচ্চা তো আমাকেই মডেলিং করে, আমি কি আমার ডিভাইসটা ঠিক মতো রাখছি, আমি ঠিক করে রাখি আগে, তারপরে আমি আমার সন্তানকে বলবো। এখন অনেক পড়াশোনা ডিভাইসের মাধ্যমেও হচ্ছে, তো আমি একটু খেয়াল রাখবো যে ডিভাইসে সে কিভাবে পড়ছে, সে পড়তে যেয়ে অন্য কিছু করছে কিনা, এমন করে দেখবো না যেন আমার বাচ্চা আবার সন্দেহ করে যে আমার বাবা আমার মা আমাকে আসলে সন্দেহের চোখে দেখছে, যে আমি সময়টা ভাগ করে দিতে পারি, খেয়াল রাখতে পারি, এবং স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর জায়গাগুলো আমি তাকে শিক্ষা দিতে পারি, বলতে পারি এই অ্যাপগুলো তুমি দেখো না, তুমি একটা এইজ আছে বা এইগুলো দেখতে পারে, এরকম হতে পারে, এটা হতে পারে। আসলে আমিও যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমার সন্তানও সেই প্র্যাকটিসটা করবে। অনেক ধন্যবাদ বুশরা, আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বৃদ্ধি নিয়ে আমাদের দর্শকরা আজকে একটা কিছু চমৎকার ইনফরমেশন পেল। অনেক ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, শেষ করব আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আশা করছি আপনাদেরকে আবারও সাথে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।